সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। বিমানবন্দরে উপস্থিত হন তারা। দীর্ঘ ৭ বছর পর কাছে পেয়ে মাকে আবেগে জড়িয়ে ধরেন তারেক রহমান। দীর্ঘ ৭ বছর পর মা ছেলের মুখোমুখি সাক্ষাৎ, তাই আবেগ মানেনি কোনো আনুষ্ঠানিকতা কিংবা নিয়মের বাধা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমান। ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লাউঞ্জে কিছু সময় অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন রওনা হন হাসপাতালের পথে। মা খালেদা জিয়াকে নিজে ড্রাইভ করে নিয়ে যান বড় ছেলে তারেক রহমান, সাথে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমানও। খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে সমাগম ছিল বিএনপি নেতাকর্মীদের। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন মাঝরাত থেকেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, সেখানকার সবশেষ তথ্য একটু জেনে নিতে চাই সহকর্মী হেফাজুল করিম রাকিবের কাছ থেকে। রাকিব, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি লন্ডনে অবতরণ করেছে এবং সেখানে যে পরিবেশ পরিস্থিতি সবকিছু আমরা দেখেছি ইতিমধ্যেই। এই মুহূর্তের কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে খালেদা জিয়া কোথায় অবস্থান করছেন, হাসপাতালে কখন যাবেন, জানাবেন বিস্তারিত। অলরেডি লন্ডন ক্লিনিকেই বেগম খালেদা জিয়া পৌঁছে গেছেন। 11:30 লন্ডন ক্লিনিকে পৌঁছেন এবং এই বড় ছেলে তারেক রহমান নিজে ড্রাইভ করে মাকে হাসপাতালে নিয়ে আসেন এবং তার পাশে সাথেই ছিলেন ডক্টর জোবাইদা রহমান। এবং এখন লন্ডন ক্লিনিকে আছে। লন্ডন ক্লিনিকে এখানে ওনার স্বাস্থ্যের যে পরীক্ষা হবে, এখানে ওনার চিকিৎসা হবে। এই প্রায় আপনার যখন হিথ্রো বিমানবন্দরে আপনারা জানেন যে সকাল লন্ডন সময় সকাল 9:10 হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে এবং সেখানে কিন্তু স্বাগত জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান এবং বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে জনাব তারেক রহমান এবং ডক্টর জোবাইদা রহমান এবং বিএনপির সভাপতি এম মালেক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ এবং কামাল উদ্দিন সহ আরো অনেকেই সেই সময় স্বাগত জানান ওনাকে। এবং সেই সময় অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। তারেক রহমান যখন নিজের মাকে জড়িয়ে ধরেন প্রায় 7 বছর পর 2017 সালের জুলাই মাসে বেগম খালেদা জিয়া লন্ডন এসেছিলেন। এখন কিন্তু আমি যে জায়গাটা এটা দেখেন লন্ডন ক্লিনিকে কিন্তু বেগম জিয়াকে আনা হয়েছে। এখানে কিন্তু ওনাকে ভর্তি করা হয়েছে। লন্ডন সময় 11:30 ওনাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। এখানে কিন্তু এখন তারেক রহমান সহ ডাক্তার জোবাইদা রহমান এবং বিএনপির আরো নেতৃবৃন্দ সহ তারা সবাই এখানে এই ক্লিনিকে আছেন এবং বাইরে অপেক্ষারত সাংবাদিকরাও আছেন বিভিন্ন আপডেট দেওয়ার জন্য। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি উনি এই হাসপাতালে থাকবেন, এখান থেকে চিকিৎসা নেবেন এবং এখান থেকে চিকিৎসা শেষে যদি ওরা সুস্থ থাকে তখন হয়তো বিএনপির কোনো মিটিং বা বিএনপি নেতা কেন্দ্র হয়তো ওনার সাথে দেখা করবেন। এরপর হয়তো উনি আমেরিকা যাবেন, আপনারা সেটাও কিন্তু জানেন। এবং এখন প্রবাসীরা কিন্তু অপেক্ষা আছে কখন একবার বেগম খালেদাকে দেখা যাবে, কারণ 2017 সালে একবার প্রবাসীরা সহ বিএনপি নেতৃবৃন্দরা বেগম খালেদাকে দেখার সুযোগ পেয়েছিলেন। এরপর কিন্তু আর দেখতে পারেন নাই অনেকেই এবং সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনায় আছেন। বেগম জিয়া যে লন্ডনে এসেছেন, লন্ডনে আসার পর থেকে কিন্তু বিভিন্ন জন আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছেন কি অবস্থা, কি আপডেট। এবং সবাই কিন্তু এখানেও কিন্তু অনেক বিএনপি নেতা কর্মীরা এসেছেন লন্ডন ক্লিনিকের সামনেই যে বেগম জিয়াকে এখানে আনা হয়েছে। সেই জন্য আমরা নিজেরা দেখেছি বেগম জিয়াকে যখন ঢুকানো হয় সেখানে সেই সময় কিন্তু জনাব তারেক রহমান ছিলেন, ডক্টর জোবাইদা রহমান ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ ছিলেন এবং বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দলটা এসেছেন, যে ডাক্তারদের দল এসেছেন এবং আরো যারা এসেছেন তারাও কিন্তু এই হাসপাতালে এসেছেন এবং তাদের ডক্টর জোবাইদা রহমানের এই নেতৃত্বে বেসিক্যালি এখানে সেই চিকিৎসার দেখভাল করা হবে বেসিক্যালি এবং অন্যান্য বিষয়ে কিন্তু দেখভাল করবেন জনাব তারেক রহমান। আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য কথা হচ্ছে লন্ডন ক্লিনিকে কিন্তু ডক্টর জুবাইর রহমান থাকবেন, এখানে কিন্তু তার চিকিৎসা দেওয়া হবে। এই ছিল রকিব, ধন্যবাদ আপনাকে। তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, কেউ ঠেকাতে পারবে না।
এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনা। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রামের কারণে খালেদা জিয়াকে এত ভালোবাসে দেশের মানুষ। বিএনপি নেতা আরও বলেন, জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জানতে চাই নির্বাচনের তারিখ, দিনের ভোট দিনেই হতে হবে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, মানুষ আর মঈন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মতো কোনো ঘটনায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে এই সাজানো মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। এটা খুবই দুঃখজনক এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো। আগামীকালকে শুনানি হবে এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। 3 দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে চলা মার্চ টু যমুনা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন। চাকরিচ্যুত হয়েছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং বিডিআরের অন্যান্য যারা জেলখানায় যারা বন্দী এখন আছে তাদেরকে মুক্তি, আমাদের পুনর্বহাল, আর যারা নির্দোষ জেল আছে তাদের মুক্তি চাই। স্বৈরাচার সরকারের পতনের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট উপায় আমাদের জন্য করবে, কিন্তু আমরা এখনো সেই সুনির্দিষ্ট উপায় দেখতে পাই নাই। যারা আমাদের সাথী ভাইরা এখনো জেলখানা আছে, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে তাদের মুক্তি চাই। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি সম্পর্কে জানাতে শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাব তার কাছে। ফয়সাল, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা তাদের? তারা অতি দ্রুত চলে আসেন। আমাদের সংগ্রাম চলছে, চলবে। প্রয়োজনে কাপড়ের কাপড় পরে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সমন্বয়করা তারা সেখানে আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেন থেকে তাদের কর্মসূচির বিষয়ে কথা বলেছেন এবং সেই সাথে তারা জানিয়েছিলেন এর আগে তারা যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে 9 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন সে বিষয়ে তারা সেখান থেকে এসে সেই বিষয়টি নিয়ে তারা মূলত সেই ব্রিফটি করেছেন। তো সেখানে আসলে যেটি জানিয়েছেন তারা যে 9 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে আসলে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা এই বিষয়ে দেখা করতে পারেননি, অর্থাৎ আসলে তিনি ছিলেন না। প্রধান উপদেষ্টা না থাকায় তারা তার পিএ যিনি ছিলেন তার সাথেই মূলত কথা বলে তারা ফিরে এসেছেন। তবে সেখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে কোনো ধরনের
আশ্বাস কিংবা কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া হয়নি। তারা বলেছেন তারা এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবেন। তবে যেহেতু তারা সেখান থেকে কোনো তারা ফিরে এসেছেন এবং ফিরে এসে তারা মূলত শাহবাগের যে ধারার সামনে তারা অবস্থান নিয়েছিলেন সেখানে তারা ব্রিফ করেছেন এবং সেই ব্রিফ থেকে মূলত তারা জনগণের আসলে দুর্ভোগের বিষয়টি চিন্তা করে তারা রাস্তা অবরোধ না করে সেখান থেকে তারা উঠে বর্তমানে তারা অবস্থান নিয়েছেন জাতীয় শহীদ মিনারে এবং শহীদ মিনার চত্বরে। এখানে হাজার হাজার বিডিআরের যে সকল সদস্যরা রয়েছেন যারা সেই সময় বিভিন্ন বিডিআর হত্যাকাণ্ডের যে মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা আসামি হয়েছেন তারা সেই দাবি নিয়ে তারা কিন্তু এখন শহীদ মিনারে অবস্থান করছেন এবং সেখানে একে একে যে সকল তাদের নেতৃবৃন্দ রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা রয়েছেন তারা মূলত বক্তব্য দিচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন বারবার যাতে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত হয়েছিল সেটি যাতে বিচারের যে প্রক্রিয়া সেটি যাতে আবার এবং যে সকল বিডিআর এর জওয়ানরা এখনো পর্যন্ত জেলে বন্দী অবস্থায় আছেন তারা বলছেন যে সেগুলো সেই সকল বিডিআর সদস্যদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। এছাড়াও বেশ কিছু দাবি দেওয়ার কথা বলছেন। আর যেহেতু আগামীকালকেই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে একটি শুনানির কথা রয়েছে, তারা বলছেন যে সেই শুনানির উপরে ডিপেন্ড করে তারা আগামীকালকের কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা বলছেন যে আজকের যে অবস্থান রয়েছে সেটি তারা আগামীকালকের এই শুনানি পর্যন্ত তারা অপেক্ষা করবেন। সেখান থেকে কেমন ফলাফল আসে বা তাদের যদি ন্যায়সঙ্গত মনে হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এই শহীদ মিনার থেকে। এখন পর্যন্ত তারা এখানে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ ফয়সাল আপনাকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। এই ঘটনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে তখন তার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতেই সম্প্রতি তার অবস্থানের মেয়াদ বাড়ানো হয়। কোনো ভাষা এবং সাহিত্যে ভারত সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে নেয়নি বাংলাদেশের মানুষ। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনার রোশনালে পড়েন খালেদা জিয়া। ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের রাজুক থেকে প্লট গ্রহণে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক, জানিয়েছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি জানায়, রাজনৈতিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে বরাদ্দ দেওয়া হয় প্লটগুলো। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বেশি ছিল এবং ধারাবাহিকভাবে সেই কার্যক্রমগুলো হচ্ছে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে মিরপুরে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। দুপুরে মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম। যোগ দেন সংগঠন দুটির মিরপুর, পল্লবী, কাফরুল, ভাসানটেক এবং শাহ আলী থানার নেতাকর্মীরা। গণসংযোগকালে তারা জুলাই ঘোষণাপত্রের পক্ষে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তুলে ধরেন ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির 7 দফা দাবি। নেতারা বলেন, ভবিষ্যতে আর কেউ যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে
সেই রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে হবে এবং এটি নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে আছে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করবে সংগঠনটি। সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। এমন একটি ফ্যাসিবাদী কাঠামো এবং সংস্কার করতে হবে, যেই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক, রিক্সা চালক থেকে সচিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে গার্মেন্টস কর্মী, প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সেবা প্রদান পাওয়ার ক্ষেত্রে যেন সমানভাবে মূল্যায়িত হয়ে থাকে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে সার্জিস বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন সার্জিস আলম। পরে শিবপুর সদর সহ বিভিন্ন স্থানে দাবি দেওয়া সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা। কুমিল্লায় গণসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের নিয়ে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় হাসনাত বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাষ্ট্র দায়িত্ব নিলেও এতদিনেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বলেন, 24 পরবর্তী আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করা হবে না। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িতরা মূলত 15 থেকে 20 বছর বয়সী কিশোর। তাই তাদের হাতে নাতে ধরতে বিপাকে পড়তে হচ্ছে পুলিশকে। তবে ছিনতাই রোধে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, 5 আগস্টের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, এখন সেই অবস্থা থেকে উত্তরণ ঘটছে। গত 15 বছরের আচরণ থেকে বের হয়ে আসতে চাই পুলিশ বাহিনী, আবারও এমনটা জানান ডিএমপি কমিশনার। ঢাকাবাসীর কাছে এখন এক আতঙ্কের নাম ছিনতাই। সেটা দিনে দুপুরে হোক কিংবা রাতে, ছিনতাইকারীদের কবলে পড়ছেন নারী, পুরুষ এবং সব বয়সীরা। এমনকি ছুরিকাঘাতে কিংবা চাপাতির এলোপাথারি কোপে ঝরছে প্রাণও। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় ছিনতাইকারীদের নিয়ে নানান তথ্য দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ঢাকা শহরের বেশিরভাগ ছিনতাইকারীর বয়স 15 থেকে 20। তাদের হাতে নাতে ধরাটাও একটু কঠিন। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের ব্যাপারে গত এক সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠী সংগঠন দাবি আদায়ে রাজপথ দখল করে কর্মসূচি পালন করছে। এতে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি আরও ভঙ্গুর হয়েছে। বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের লোকেরা ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথকেই তারা বেছে নেয়। মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে কমিশনার জানান, 5 আগস্টের পরে বাহিনী কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেখান থেকে উতরে আসার চেষ্টা চলছে। হঠাৎ করেই 40,000 পুলিশ সদস্য পরিবর্তন সম্ভব নয় বলেও জানান তিনি, দরকার প্রশিক্ষণও। 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা
প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। গত 15 বছরের আচরণ থেকে পুলিশ বের হতে চায় বলেও জানান ডিএমপি কমিশনার। শর্টকামিংস, দুর্বলতা আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আপনাদেরকে সেবা দিব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নোম্যান্স ল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। সীমান্তে দুই দেশই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না, কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করে। গত 6 জানুয়ারি থেকে শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে, এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। বিজেপি আপনার করতে দিবে না রাস্তাটা। আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেঁষে যেন বাংলাদেশের ঘেঁষে যেন রাস্তাটা না করতে পারে। ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা। বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ধরেন যখন তার বাহাটা হয়ে যাবে 50 গজ ভিতরে, তখন তো তারা তো মেরে টেনলে চলে যাচ্ছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত, এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি। পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজিবি। দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে, কিন্তু তারা মাটির দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজ, এসি, মোটরসাইকেল ও কম্প্রেসার তৈরির শিল্পে অর্জিত আয়ের উপর আয়কর বাড়িয়েছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন থেকে 20% হারে দিতে হবে কর। এখন দিতে হয় 10% আয়কর। আগামী অর্থবছর থেকে কার্যকর হবে এই নির্দেশনা। 2032 সালে 30 জুন পর্যন্ত দিতে হবে নতুন ধার্য করা কর। মন্দার মধ্যে এমন উদ্যোগে প্রচণ্ড চাপে পড়বে স্থানীয় শিল্পের উৎপাদন। ঝুঁকির মুখে পড়বে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ। খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরের মাঝপথে এসে হঠাৎ করে কর বৃদ্ধির ঘোষণা চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। আইএমএফ এর শর্ত অনুযায়ী রাজস্ব বৃদ্ধি করতেই নানা ক্ষেত্রে নতুন করে কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে। ক্ষতি পুষিয়ে উঠতে বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীতে 4 দিনের আন্তর্জাতিক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সেক। প্রদর্শনীতে 25টি দেশের 500টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠানে পোশাক খাতের নেতারা বলেন, দেশের উন্নয়নে গার্মেন্টস সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই, তাহলে আমাদের অর্থনীতি আরো বেশি খাদের মধ্যে পড়বে। আমাদের একটা সাময়িক কষ্ট নিতে হবে, বা সেই কষ্টটা কতটুকু সহনশীল করা যায় সেটার জন্য নিশ্চয়ই পরামর্শ করার প্রয়োজন রয়েছে, এবং আমরা নিশ্চয়ই পরামর্শ করব। বাজারে চালের ঘাটতি নেই, দাম বাড়ার কারণ সাময়িক মজুতদারি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। খাদ্য উপদেষ্টা বলেছেন, সরকারিভাবে চাল আমদানির ব্যবস্থা করা হয়েছে, বেসরকারিভাবেও আমদানিতে উৎসাহিত করা হচ্ছে।
এখন আমনের ভরা মৌসুম, বাজারে এসেছে নতুন চাল, কিন্তু দাম কমেনি, বরং বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ক্রেতাদের অসন্তুষ্টিতে দুশ্চিন্তায় সরকার। বাণিজ্য উপদেষ্টা বললেন, অবৈধ মজুতদারদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আশ্বস্ত করেছেন, শীঘ্রই সহনীয় পর্যায়ে নেমে আসবে চালের দাম। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। সচিবালয়ে খাদ্য উপদেষ্টা জানান, সরকারি ও বেসরকারিভাবে চাল আমদানির কথা। 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট, যেটা পারচেজ কমিটি যেটা আছে, সেটা আগামী মিটিং আমরা সেটা নিয়ে যাব। মজুতদারির নিয়ন্ত্রণে যত আইন আছে সব প্রয়োগের নির্দেশনার কথা জানান খাদ্য উপদেষ্টা। মজুত বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আলুর বাজার সহনীয় রাখতে প্রয়োজনে আমদানির ঘোষণাও দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। কথা ছিল, বাস্তবায়ন ধীর এমন প্রকল্পের মেয়াদ বাড়াবে না অন্তর্বর্তী সরকার। সেই অবস্থান থেকে বেরিয়ে একটি প্রকল্প সংশোধনের সুপারিশ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মেয়াদ ও ব্যয় বেড়েছে গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম প্রকল্পের। 2014 সালে এটির বাস্তবায়ন শুরু করে নৌ পরিবহন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন হয়। পরিকল্পনা কমিশন জানায়, ঢাকা, কক্সবাজার, হাতিয়া, ভোলা, কুয়াকাটা ও বাগেরহাটে লাইট হাউস নির্মাণ, কোস্টাল রেডিও স্টেশন স্থাপন সহ বেশ কিছু উদ্দেশ্যে মেরিটাইম প্রকল্পটি নেওয়া হয়। 3 দফা ব্যয় বেড়েছে আগে, এবার 4র্থ দফায় ব্যয় বেড়ে দাঁড়ালো 933 কোটি টাকা। বাস্তবায়ন শেষ হবে চলতি বছর জুনে। এর বাইরে চট্টগ্রাম কর ভবন, মোংলা বন্দরে পশুর চ্যানেলের ড্রেজিং, মোংলা বন্দরে সহায়ক জলযান সংগ্রহ এবং নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়। রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট, বেড়েছে কুয়াশার ঘনত্ব। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, দিনে তীব্র শীতের অনুভূতি কমবে 2-1 দিনের মধ্যেই, তবে জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে শৈত্যপ্রবাহ। সকাল থেকে সূর্যের দেখা নেই রাজধানীতে, আকাশ ঢেকে রেখেছে ঘন কুয়াশা। 3 দিন কিছুটা স্বস্তির পর বুধবার আবারও বেড়েছে তীব্র শীতের অনুভূতি, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে যাদের কাজে বেরোতেই হবে, ভোরের কনকনে শীত উপেক্ষা করতে হয়েছে তাদের। সবচেয়ে বেশি বিপাকে যথারীতি খেটে খাওয়া মানুষ। ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল আর অফিসগামীদেরও। খুবই শীতের যন্ত্রণা, গাড়ি চলা যাচ্ছে না, প্যাসেঞ্জারে গাড়ি তুলতেছে না, তো শীতের যন্ত্রণা প্যাসেঞ্জারে হাঁটা হাঁটা চলে যাচ্ছে। সকালবেলা শীতের জন্য বাইরে তো কষ্ট হয় আমাদের। গতকালকে থেকে আজকে তো শীত একটু বেশি আছে, ঘন কুয়াশাও আছে। কালকে আজকে শীত বেশি আবার কষ্ট বেশি হচ্ছে। সকালে বের হয়েছে, অনেক ঠান্ডা ছিল, এখন একটু ঠান্ডা কম আছে। রাজধানীর মতো সারা দেশেও কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললে কিছুটা কমে শীতের অনুভূতি, তবে রয়েছে রাতে আবার তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস। আবহাওয়া অফিস বলছে, স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তা ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না। অবশ্য দিনের বেলা তীব্র শীতের অনুভূতি কমে আসবে আগামী 2-3 দিনের মধ্যেই। আগামীকাল আজকের চেয়ে কিছুটা কম ঘনত্বপূর্ণ কুয়াশা থাকতে পারে, এবং সেক্ষেত্রে দেশের অনেক জায়গাতেই সূর্যের দেখা মিলতে পারে। এবং রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও যেহেতু সূর্যের দেখা মিলবে, তাই মানুষের মধ্যে এই যে অস্বস্তিকর অবস্থা, সেটা কিছুটা কেটে যেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, প্রকৃতিতে তীব্র শীতের এই লুকোচুরি জানুয়ারি জুড়েই চলবে, তাই দিয়েছে সতর্ক থাকার পরামর্শ। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের সাথে ধাক্কায় ট্রাক চালক সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসে নাসিরাবাদ এক্সপ্রেস। ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সার বোঝাই ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায়, দুমড়ে মুচড়ে 2 ভাগ হয়ে যায় ট্রাকটি। দুর্ঘটনার সময় ট্রাককে প্রায় 200 মিটার টেনে নিয়ে যায় লোকোমোটিভটি। এক পর্যায়ে পাশের খাদে পড়ে যায় ট্রাক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির ব্যানারে কর্মবিরতি পালন করা হয়। বক্তারা বলেন, গত 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিতে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য। পোষ্য কোটায় ভর্তির সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের গোপন নথি প্রকাশ ও ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল করেছে বিভাগটির শিক্ষার্থীরা। মোংলায় অভিযান চালিয়ে হরিণের মাংস সহ 6 জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে 11 কেজি হরিণের মাংস সহ 6 জন চোরাচালানকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মাংস মাইক্রোবাস ও চোরাচালানকারীদের ঢাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। বিআরপি হসপিটাল লিমিটেডের আইটিএফ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সকালে এই সেন্টারের উদ্বোধন করেন বিআরপি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জন অধ্যাপক মোহাম্মদ আলী। এ সময় তিনি বলেন, বিআরপি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছতে পেরেছে। নতুন নতুন সেবা চালুর মাধ্যমে দেশের মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করাই বিআরপি হসপিটালের লক্ষ্য বলেও জানান তিনি। টানা 7মবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় মোজো ও স্পিড। এই উপলক্ষে সকালে রাজধানীর তেজগাঁওয়ে আকিস হাউসের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করেন তারা। এই অর্জনে ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম। বলেন, মোজো ও স্পিড যে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো, এই অর্জন ভোক্তাদের ভালোবাসারই প্রতিদান। ভোক্তাদের প্রতিনিয়ত বেস্ট প্রোডাক্ট দিতে বদ্ধপরিকর আকিজ গ্রুপ। এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অপারেশন ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস.এম. মেহেদি আল সিরাজি, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক। ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে গুলশান 2-এ ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসাইনকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো রহস্যময়। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন। গুলশানের 90 নম্বর রোডের 4 নং বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের পুরনো কার্যালয়। এই শীতে এখানেই অস্থায়ীভাবে করা কোর্টে মাঝে মাঝে সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলেন ডিএনসিসি কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় খেলায় অংশ নেন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেনও। রাত 8:45টার দিকে হয় হামলা। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারী 2 জন হেলমেট পরিহিত ছিলেন এবং মকবুল হোসেনকে এখানে এসে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এই পর্দা দেয়া অংশটির বাইরে নিয়ে যান এবং তার উপরে এলোপাথারি কোপানো হয় এবং তারপরেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে এখানে যারা উপস্থিত ছিলেন তারা দৌড়ে সেখানে যান এবং ততক্ষণে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় উপস্থিত সহকর্মীদের একজনের সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায় বিস্তারিত। আমরা তো ওখানে ছিলাম, আমরা খেলছিলাম ওখানে। খেলারও তো অবস্থা আসলে বাইরে থেকে একজন এসে ডেকে আসলে একটু বাইরে নিল, একটু পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পরেই ঘটনাটা ঘটে আর কি। তাকে আমরা একাই দেখেছি আর কি, আর সাথে হচ্ছে যে একজন মোটরসাইকেলে ছিলেন আর কি, যার সাথে সে পালিয়ে যায় আর কি। যারা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছে এরকম নিয়ে যাইতেছে। তো নিয়ে যাওয়ার পরে হয়তো 1 থেকে 2 মিনিট পরে সারে এদিকে সিটটা এদিকে পড়ছে, আর আমার বাঁচাও এই দিক দেখছি আমি। এই
এই তো ওইদিকে এরপর আর ওনারা দৌড় দিয়ে গেল, ওই যারা খেয়াল তুলেছিল হেরাও আবার দৌড় দিয়ে গেল, যাইয়া আর ধরতে পারেনি। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। শেষ খবর পর্যন্ত তিনি এখন শঙ্কামুক্ত। বুকের এখানে একটা ইনজুরি আছে, বড় হাতে 2টা ইনজুরি আছে। ডাক্তার বলছে যে শঙ্কামুক্ত। উনি আসলে দুর্বৃত্তদের চিনতে পারেনি, আর এরা পূর্ব পরিচিত কেউ না। সুষ্ঠু তদন্ত চাই যে কি জন্য আমার ভাইয়ের উপরে এইরকম একটা এ ঘটনায় হত্যা চেষ্টা মামলার প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি। এরই মধ্যে সেই স্থানের আশেপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটের সদস্যদের জিডিপির 5% ন্যাটোর পেছনে ব্যয়ের পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ফ্লোরিডায় তার রিসোর্ট মারে লাগোয় এক সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। দাবি করেন তার কঠোর অবস্থানের কারণেই বেড়েছিল ন্যাটোর আয়। বর্তমানে রাশিয়াকে মোকাবেলায় জোটের ব্যয় বেড়ে গেছে বলেও জানান। এই পরিস্থিতিতে চাঁদার হার বাড়ানোর পক্ষে তিনি। বর্তমানে জিডিপির 2% করে বার্ষিক চাঁদা দিচ্ছে ন্যাটোর 32 সদস্য। গেল মাসে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন জোটের মহাসচিব মার্ক রুটেও। অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টান্সের বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম প্রস্তাব পেলে কাজ করতে চান বাংলাদেশে। চান্দিকা হাতুড়ি সিংহের পরামর্শে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেন প্রাইম ব্যাংকের হয়ে। যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে তাহমিদ জানিয়েছেন স্যাম কনস্টান্স আর অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করার অভিজ্ঞতা। মাত্র 19 বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন স্যাম কনস্টান্স। স্যামের সাথেই আলোচনায় চলে আসেন এক বাংলাদেশি, যিনি স্যামের ব্যক্তিগত কোচ। তার নাম এতদিনে সবার জানা তাহমিদ ইসলাম। স্যামের সাথে তাহমিদের কাজের শুরুটা কিভাবে, শুনবো তার কাছ থেকেই। স্যামের বয়স তখন 13 বছর। আমি তখন ওর স্কুলের ব্যাটিং কোচ ছিলাম। এরপর স্যামের বাবার সাথে আমি একদিন ডিনার করি। তার উন্নতি কিভাবে করা যায় কথা হয়। তখন থেকে স্যামের সাথে কাজ শুরু। আর এখনকার গল্প তো সবারই জানা। স্যামের সাথে মেলবোর্ন ও সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে ছিলেন তাহমিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অজিদের ড্রেসিং রুমে থাকা আর নেটে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করাটা দারুণ ছিল। কোচ সহ দলের সবাই খুব সাপোর্টিভ ছিল। আমি নিজেও অনেক কিছু শিখেছি। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। মাত্র 9 বছর বয়সে বাবা মায়ের সাথে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি দেন তাহমিদ, যেখানে বাংলাদেশি কমিউনিটির পাওয়ার সোর্স ক্রিকেট ক্লাবের হয়ে শুরু তাহমিদের ক্রিকেট ক্যারিয়ার। এরপর সিডনির ঘরোয়া লিগে নিয়মিত দাপট দেখিয়ে গেছেন তাহমিদ। 4 বার জিতেছেন বর্ষসেরার পুরস্কার। টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি ভালো লেগ স্পিনও করেন তাহমিদ। 2015 বিশ্বকাপে বাংলাদেশ দলের নেট বোলার ছিলেন তাহমিদ। সে সময় তাকে মনে ধরেছিল তৎকালীন বাংলাদেশ কোচ চান্দিকা হাতুড়ি সিংহের। তার পরামর্শেই ঢাকা প্রিমিয়ার লিগও খেলে গেছেন তাহমিদ। 2015 বিশ্বকাপে বাংলাদেশের নেটে বল করার সময় প্রথম চান্দিকা হাতুড়ি সিংহের সাথে কথা হয় আমার। দারুণ কোচ সে, খেলার পরামর্শ দেয়। এরপর আমি প্রাইম ব্যাংকে খেলতে যাই। খুব ভালো অভিজ্ঞতা ছিল। ওই কন্ডিশনে কিভাবে খেলতে হয় আমি শিখেছি। আবার যদি সুযোগ আসে আমি ডিপিএল-এ খেলতে চাই। স্যাম কনস্টান্সের কল্যাণে তাহমিদ এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটে বেশ পরিচিত মুখ। তার কোচিং নেবার জন্য মুখে আছেন অনেক তরুণ ক্রিকেটার। এই বাংলাদেশের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। তবে ভালো প্রস্তাব পেলে বাংলাদেশেও কাজ করতে আগ্রহী তাহমিদ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।